অ্যাসেসমেন্ট এভালুয়েশন থেকে আপনার পরীক্ষায় প্রশ্ন আসবে, আপনারা জানুন, আপনাদের সিলেবাসে রয়েছে, আমি দেখিয়ে দিলাম। তো এবারে আমরা প্রথমে দেখব অ্যাসেসমেন্ট, এভালুয়েশন এবং মেজারমেন্ট। সর্বপ্রথমে কিন্তু মেজারমেন্টের ভ্যালু ছিল, সর্বপ্রথমে কিন্তু মেজারমেন্টটা থাকতো, তারপর মেজারমেন্ট থেকে আমাদের চলে আসলো অ্যাসেসমেন্ট, তারপর আমাদের হলো এভালুয়েশন। তো এবার কথা হচ্ছে স্যার মেজারমেন্ট কি? এবার দেখুন আমরা মেজারমেন্টটা দেখব। মেজারমেন্ট মানে হচ্ছে পরিমাপ। পরিমাপ মানে যেটা নাম্বার দিয়ে আমরা পরিমাপ করতে পারি। যেমন আপনি একটা টেস্ট নিলেন, যে কোনো একটা টেস্ট আপনি নিলেন, সেটা হতে পারে আপনি 100 মার্কের টেস্ট নিলেন। তো 100 মার্কের মধ্যে কোনো একটা ছাত্র ধরে নেন 65 পাইলো বা হয়তো 67 পাইলো। তো এই যে আপনি যে নাম্বারের ভিত্তিতে তাকে যে আপনি মেজার করছেন বা তাকে যে পরীক্ষাটা নিচ্ছেন বা যেটা টেস্ট নিচ্ছেন, এটাকে বলবো আমরা মেজারমেন্ট। কিন্তু আমরা প্যাডাগজির ভাষায় দেখছি যে শুধু নাম্বারিক্যাল দিক দিয়ে আমাদের চললে হবে না, আমাদেরকে আরও তার সেই শুধুমাত্র তার পড়াশোনার সঙ্গে সঙ্গে আরও তার যে সার্বিক বিকাশ, যেটা অলরাউন্ড ডেভেলপমেন্ট, এই জিনিসগুলোও কিন্তু আমাদেরকে দেখতে হবে। তো সেই চিন্তাধারা করে তার পরবর্তীতে চলে আসলো বা তো এবার যখন অ্যাসেসমেন্ট চলে আসলো, তখন আমরা এবার দেখে নেব যে স্যার অ্যাসেসমেন্টটা আসলে কি। অ্যাসেসমেন্টের বাংলা টার্ম হচ্ছে কিন্তু মূল্যায়ন, আর আকলন যেটা দিয়েছি সেটা হচ্ছে হিন্দির টার্ম। যেহেতু হিন্দি মানে হিন্দিতে আকলন বলা হয়, তাই দুটোকেই মূল্যায়ন দেবো, তাই একটা নামটা একটু পরিবর্তন করেছি যাতে করে আমাদের বোঝার সুবিধা হয়। কিন্তু আসলে অ্যাসেসমেন্টের বাংলাটাই হচ্ছে মূল্যায়ন, আর এভালুয়েশনের বাংলাটাই হচ্ছে মূল্যায়ন। আপনারা ইংলিশটাকে একটু বেশি ফোকাস করবেন, কারণ আপনাদের এমসিকিউতে হয়তো বা ব্র্যাকেটে আপনাদের ইংলিশ টার্ম দেওয়া থাকবে, তো থাকলে আপনাদের সুবিধা হবে। তো অ্যাসেসমেন্ট মানে কি দেখুন, নো লার্নিং গ্যাপস, মানে শেখার ফাঁকগুলি জানা। শেখার ফাঁকগুলি জানা মানে কি, ধরে নিন আপনি আজকে ক্লাস করলেন, তো আজকে আপনি যখন ক্লাস করলেন তখন ক্লাসটা শেষ হওয়ার পর আপনি সেই ক্লাস রিলেটেড আপনি 2টা বা 4টা প্রশ্ন করলেন। প্রশ্ন করার পর আপনি ছাত্রদের কাছে জানতে চাইলেন যে আপনি কি পড়াচ্ছেন বা এই টপিক রিলেটেড আপনি 1-2টা প্রশ্ন করলেন। তখন দেখতে পারেন যে আপনার সবগুলো ছাত্র প্রশ্ন দিতে পারছে কিনা না। যদি দেখুন যে না আমার একটা প্রশ্নের উত্তর তারা কেউ পারছে না, তার মানে আপনার ওই জায়গাটাতে আপনার হয়তো বোঝানোর কিছু একটা মানে ভুল রয়েছে বা ত্রুটি রয়েছে, বা ছাত্ররা এই জায়গাটা বুঝতে পারেনি। তো অর্থাৎ এটা হচ্ছে কি শেখার ফাঁক, অর্থাৎ ওই জায়গায় তার শিখন হয়নি, ওটা হচ্ছে তার শেখার ফাঁক। ঠিক আছে, তো তারপর আপনি শেখার ফাঁকগুলোকে জানবেন এবং পরবর্তী সময় এটাকে আপনি আবার ভরাট করে দিলেন, আবার তাকে জিনিসটাকে বুঝিয়ে দিলেন। তো আলটিমেটলি ওই যে শেখার ফাঁকগুলি যে জানা, এই জানার যেটা প্রক্রিয়া বা প্রসেস, এটাকে আমরা এক কথায় সহজভাবে বলতে পারি অ্যাসেসমেন্ট। ঠিক আছে ভাই, এটাকে আমরা বলবো কি অ্যাসেসমেন্ট। তো অ্যাসেসমেন্ট ইজ এ প্রসেস অফ টিচিং লার্নিং। তো টিচিং থেকে আমরা বলতে পারি টিচার, লার্নিং থেকে আমাদের আসলে লার্নার। তো টিচার থেকে হচ্ছে শিক্ষক, টিচার মানে শিক্ষক, আর লার্নার্স মানে কি শিক্ষার্থী। অর্থাৎ অ্যাসেসমেন্টটা শুধু যে শিক্ষার্থীর হয় তা নয়, অ্যাসেসমেন্টটা শিক্ষকেরও হয়। যেমন কিভাবে, এই যে বললাম যে আপনি একটা চ্যাপ্টার পড়ালেন, চ্যাপ্টার পড়ানোর পর আপনি একটা প্রশ্ন করলেন, তো ধরে নিন আপনার এই প্রশ্নের উত্তরটা ক্লাসের কোনো ছাত্র পারলো না, তার মানে আপনার এই যে বুঝালেন, এই বুঝানোর মধ্যে বা পড়ানোর মধ্যে কিছু একটা সমস্যা রয়েছে, সেটা ক্লিয়ার হয়নি, যার কারণে ছাত্ররা সেটা বুঝতে পারেনি, আপনার প্রশ্নের উত্তর দিতে পারেনি। তাই আপনি বুঝলেন যে আমার এখানে সমস্যা রয়েছে, আপনি অ্যাসেসমেন্ট করলেন এবং আপনি বুঝলেন যে আমার সেখানে ফাঁক রয়েছে, তারপর আপনি কি করলেন, ওই জিনিসটাকে আবার তাকে ভালো করে বুঝিয়ে দিলেন। তো অ্যাসেসমেন্টটা শিক্ষকেরও হবে এবং শিক্ষার্থীরও হবে। ঠিক আছে ভাই, নেক্সট দেখি। এবার দেখুন এই যা কথা বলেছিলাম, অ্যাসেসমেন্ট মানে কি, যদি আমরা একটু মানে লিখিত ভাষায় যদি জানতে চাই, তো অ্যাসেসমেন্ট ইজ এ পার্ট অফ টিচিং লার্নিং প্রসেস। এটা হচ্ছে টিচিং লার্নিং প্রসেসের একটা অবিচ্ছেদ্য অঙ্গ। অ্যাসেসমেন্ট ইজ টু ইমপ্রুভ টিচিং লার্নিং প্রসেস, যে শিক্ষণ প্রক্রিয়াটাকে ইমপ্রুভ করার একটা মাধ্যম হচ্ছে কি অ্যাসেসমেন্ট। ঠিক আছে, আপনি যে পড়াচ্ছেন, আর এটা সবসময় অ্যাসেসমেন্টটা মনে রাখবেন ডিউরিং হবে, আমরা আসবো। ডিউরিং মানে কি, যখন আপনি পড়াচ্ছেন তখন মানে ক্লাস চলাকালীন সময় আপনি যে অ্যাসেসমেন্টটা নেবেন সেটাই হবে কি আপনার অ্যাসেসমেন্ট। যে পরীক্ষাটা নেবেন বা যে টেস্টটা নেবেন, এটাই হচ্ছে আপনার কি অ্যাসেসমেন্ট। অর্থাৎ আপনি ক্লাসটা করাচ্ছেন, ক্লাসটা করাতে করাতে আপনি বললেন যে বলো তো আমি যে ক্লাসটা করলাম, আমি যে এই বর্তমানে সৌরজগতের ক্লাসটা করছি, তো বলো তো বুধ গ্রহ পৃথিবী থেকে কত কিলোমিটার দূরে, বা বলো তো আমাদের পৃথিবী, আমাদের এখান থেকে আমাদের পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত, কিংবা পৃথিবী থেকে বুধ কাছে নাকি শুক্র কাছে।
বা সবচেয়ে ছোটো গ্রহ কোনটি, বড় গ্রহ কোনটি। অলরেডি আপনি এই সৌরজগতের চ্যাপ্টারটা ক্লাস কমপ্লিট করে নিলেন। কমপ্লিট করার সঙ্গে সঙ্গে আপনি এই চ্যাপ্টারটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিংবা পড়ানোর মধ্যে মধ্যে আপনি তাকে যে প্রশ্ন করবেন, এই প্রসেসটা হচ্ছে অ্যাসেসমেন্ট। এবং এখানে আপনি বুঝতে পারবেন যে আপনার ছাত্ররা কতটুকু বুঝতে পারছে আর কতটুকু বুঝতে পারেনি। এই যে আমার ছাত্রটা আমার ক্লাস থেকে কতটুকু বুঝতে পারলো বা কতটুকু বুঝতে পারলো না, এইটা জানার মূল প্রক্রিয়ার নামই হচ্ছে ভাই অ্যাসেসমেন্ট। ক্লিয়ার হচ্ছে ভাই? এতটুকু ক্লিয়ার হচ্ছে? কমেন্ট বক্সে জানাবেন আপনারা। তো তারপর দেখে নেওয়া যাক। এবার দেখুন, অ্যাসেসমেন্টের কিছু টাইপস আছে বা প্রকার আমরা বলতে পারি। অ্যাসেসমেন্ট সাধারণত বলি যদি, তাহলে বলবো আমরা 4 প্রকারের। একটা হচ্ছে ভাই ফর্মেটিভ অ্যাসেসমেন্ট মানে গঠনমূলক মূল্যায়ন, আরেকটা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট মানে সারসংক্ষেপমূলক মূল্যায়ন, বা আরেকটা হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট মানে স্বমূল্যায়ন, আরেকটা হচ্ছে পিয়ার অ্যাসেসমেন্ট মানে সহকর্মী মূল্যায়ন। এবার দেখুন, একটা ইংলিশ টার্মের কিন্তু বিভিন্ন বাংলা মিনিং থেকে থাকে, তাই আপনারা সবসময় ইংলিশটাকে একটু ফোকাস দিয়ে চলবেন, কারণ বাংলার টার্মগুলো অনেক সময় মানে একটা বাংলার অনেক মিনিং হয়ে যেতে পারে। তো ফর্মেটিভ অ্যাসেসমেন্টের বাংলাটা গঠনমূলক না দিয়ে আরও কিছু একটা দিয়ে দিতে পারে। তো আপনি কনফিউশন হবেন না, ইংলিশ টার্মটা একটু দেখে নেবেন। আশা করি আপনার এক্সামে ইংলিশ টার্মটা দেওয়া থাকবে, আর দেওয়া যদি নাইবে থাকে তাহলেও আপনি মোটামুটিভাবে একটা অনুমান করে বুঝে নিতে পারবেন। আপনি কনসেপ্টটা ইংলিশে বুঝে নিন, বুঝে নেওয়ার পর আপনি আরামসে সেটাকে আপনি পরীক্ষায় মানে ক্লাসটা কমপ্লিট করতে পারবেন। এবার আমরা এক এক করে দেখব যে হোয়াট ইজ ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, হোয়াট ইজ সামেটিভ অ্যাসেসমেন্ট, হোয়াট ইজ সেলফ অ্যাসেসমেন্ট, হোয়াট ইজ পিয়ার অ্যাসেসমেন্ট। এই সবগুলো আমরা এবার এক এক করে দেখব। এবার দেখুন, প্রথম যেটা টাইপ যেটাকে বলেছে কি ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট মানে হচ্ছে গঠনমূলক মূল্যায়ন। এবার দেখুন গঠনমূলক মূল্যায়ন। এবার দেখুন আমরা এখানে অ্যাসেসমেন্ট ফর লার্নিং, এখানে আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ পাচ্ছি না, তাহলে আপনাদের হয়তো লিখে দিতাম। এই সবগুলো আপনাদের কাছে রয়েছে। আচ্ছা ঠিক আছে, এবার আমরা এখানে দেখাই। এবার দেখুন অ্যাসেসমেন্ট যদি বলে, অ্যাসেসমেন্ট দিয়ে লার্নিং দেবে, অ্যাসেসমেন্ট লার্নিং। এবার যদি অ্যাসেসমেন্ট এখানে যদি ফর লার্নিং হয়, অ্যাসেসমেন্ট যদি ফর লার্নিং হয়, তাহলে আপনারা বুঝে নেবেন এখানে ফর আছে, এখানেও ফর আছে, তার মানে কি অ্যাসেসমেন্টটা হচ্ছে কি ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট ফর লার্নিং যখনই হবে, এটা হবে কি ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। আবার যদি বলে অ্যাসেসমেন্ট অফ লার্নিং, অফ মানে আমরা যে কোনো কিছু কাজ শেষ, যেমন লাইটটা সুইচটা বন্ধ করে দাও, সুইচ অফ মানে একদম লাস্ট অফ করে দিলাম ভাই, এই আজকের জন্য আমাদের ক্লাসটা শেষ, আমরা এখানে অফ করছি, তার মানে কি একদম শেষ। তো তার মানে মনে রাখবেন শেষ মানে কি সামেটিভ অ্যাসেসমেন্ট, যেটা একদম শেষে হয় আমরা বলবো। সুতরাং এটা হচ্ছে কি অ্যাসেসমেন্ট অফ লার্নিং। সেলফ অ্যাসেসমেন্ট মানে আমরা বলতে পারি, যদি বলে আপনাকে যদি বলে যে অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং, তাহলে এটা কী হবে? এটা হবে সেলফ অ্যাসেসমেন্ট, মানে নিজেকে নিজে অ্যাসেস করা। কীভাবে আমরা বলছি? পিয়ার অ্যাসেসমেন্ট মানে হচ্ছে অ্যাসেসমেন্ট অ্যাট লার্নিং। যদি আপনার পরীক্ষা প্রশ্ন আসে অ্যাসেসমেন্ট অ্যাট লার্নিং, এটা কোন ধরনের অ্যাসেসমেন্ট, অপশনে আপনার এই 4টা দিয়ে দেবে, আপনার কারেক্ট আনসার হবে পিয়ার অ্যাসেসমেন্ট। দ্যাট ইজ ক্লিয়ার? এতটুকু পর্যন্ত ক্লিয়ার করি, আবার একবার রিভাইজ করি। যদি বলে অ্যাসেসমেন্ট ফর লার্নিং, তাহলে বলবেন ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। যদি বলে অ্যাসেসমেন্ট অফ লার্নিং, তাহলে এটা হবে সামেটিভ অ্যাসেসমেন্ট। যদি বলে অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং, তাহলে বলবেন সেলফ অ্যাসেসমেন্ট। যদি বলে অ্যাসেসমেন্ট অ্যাট লার্নিং, তাহলে বলবেন পিয়ার অ্যাসেসমেন্ট। ঠিক আছে ভাই, ক্লিয়ার? নেক্সট দেখি আমরা। আচ্ছা, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট মানে ডিউরিং লার্নিং পিরিয়ডে হয়। ডিউরিং লার্নিং মানে ডিউরিং, আমি ক্লাস করাচ্ছি বা টপিকটা পড়াচ্ছি বা একটা কোর্স শেষ হয়নি, কোর্সটা চলছে। ধরে নিন আমি ক্লাস 6-এ রয়েছি, ধরে নিন আমি 6-এ রয়েছি, ক্লাস 6-এর আমার একটা পার্টিকুলার সিলেবাস আছে। তো ওই পার্টিকুলার সিলেবাসটার মধ্যে প্রথম চ্যাপ্টার আমি আজকে কমপ্লিট করেছি, আমি আগামীকালকে এই প্রথম চ্যাপ্টার থেকে তাদের আমি একটা টেস্ট নিলাম। তারপর কি করলাম? দ্বিতীয় চ্যাপ্টারটা করালাম, দ্বিতীয় চ্যাপ্টারের পরে আমি তাদের আরেকটা টেস্ট নিলাম। তারপর তৃতীয় সপ্তাহে আমি তাদের আরেকটা টেস্ট নিলাম, এই তৃতীয় চ্যাপ্টারটা কমপ্লিট করার পরে। এই সবগুলো হচ্ছে কি এক একটা আপনার ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। ঠিক আছে ভাই? ফর্মেটিভ অ্যাসেসমেন্টটা লিখিত হতে পারে, মৌখিকও হতে পারে। ঠিক আছে, ক্লিয়ার? যেমন ক্লাস টেস্ট হতে পারে। ঠিক আছে, আবার দেখুন সামেটিভ অ্যাসেসমেন্ট মানে ধরে নিন আমি ক্লাস 6-এ, আমি আবার ক্লাস 6-এ যাই, আমি ক্লাস 6-এ থাকি, কারণ আমি বড় হওয়ার দরকার নেই, ক্লাস 6-এ থাকি। তো ক্লাস 6-এ যখন ফাইনাল এক্সাম হবে, মনে রাখবেন
যখনই ফাইনাল একদম লাস্ট এক্সাম হবে, যেটাই আমার মানে রেজাল্ট নিয়ে আসবে, তারপর আর ইমপ্রুভ করার থাকবে না। যেমন ধরে নিন আমি চ্যাপ্টার ক্লাস 6-এর আমি ধরে নিন চ্যাপ্টার 1টা আজকে পড়ালাম, চ্যাপ্টার 1 আজকে কমপ্লিট করে আমি কালকে চ্যাপ্টার 1-এর প্রশ্নগুলো আমি তাদের পরীক্ষা নিলাম, বা আমি তাদের একটা টেস্ট নিলাম এই ক্লাস 6-এর চ্যাপ্টার 1-এর। তো যেহেতু চ্যাপ্টার 1-এর আমি তাদের একটা টেস্ট নিলাম, তো টেস্টটা নেওয়ার পর দেখলাম যে আমার ছাত্ররা মোটামুটি 50% ভালো আছে, আর 50% ছাত্রের যেটা টেস্ট সেটা তাদের টেস্টটা তেমন, টেস্টের রেজাল্টটা তেমন ভালো আসেনি। তখন আপনি কি করবেন, ওই তাদেরকে আবার এই যে জিনিসগুলো তারা ভুল করেছে বা লিখতে পারেনি বা বুঝেনি, তাদের টেস্টে তারা মানে এই জিনিসগুলো লিখতে পারেনি বা ভুল করেছে, তার মানে ওই জায়গাগুলো তার শেখা হয়নি। তখন আপনি তাকে আবার কি করতে পারবেন, এখানে তাকে আবার নতুনভাবে জিনিসগুলো বুঝিয়ে দিতে পারবেন, পুনরায় আবার তাকে রিপিট করতে পারবেন। ওই যে জিনিসটা আপনি সংশোধন করতে পারবেন পরবর্তী সময়ে, পরবর্তীতে সংশোধন করা যায়, এই ধরনের যদি আপনি টেস্ট নিয়ে থাকেন, তাহলে সেটা মনে রাখবে, সেটা হবে ফরমেটিভ অ্যাসেসমেন্ট। এক কথায় বুঝিয়ে দিলাম। আর ধরে নিন ভাই সিটেট এক্সাম, বা আমরা যদি বলি HSLC মানে ম্যাট্রিক ফাইনাল এক্সাম, বা হায়ার সেকেন্ডারি ফাইনাল এক্সাম, বা ডিগ্রি ফাইনাল এক্সাম, এই ফাইনাল এক্সামগুলো হওয়ার পরে আপনি যদি ফাইনাল এক্সামে যদি ধরে নিন আপনি এই সিটেট পরীক্ষা দিলেন, আমরা একটা দিয়ে উদাহরণ দিই ভালো হবে। তো সিটেট এক্সাম আপনি দিলেন, তো সিটেট এক্সাম আপনি দিয়ে দিলেন ভাই, সিটেট এক্সাম আপনি দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পর সিটেট এক্সামটা দিয়ে দেওয়ার পর সিটেটের আপনার রেজাল্ট চলে আসলো, ঠিক আছে। তারপর আপনি দেখলেন যে না, আপনি তো এখানে স্কোর আপনার কম হচ্ছে, এটাকে আবার সেই মানে এই ডিউরিং দিস পিরিয়ড, এই পিরিয়ডে কি আপনি সেটাকে ঠিক করতে পারবেন? আবার মোটেই না। আপনাকে পরবর্তী সময় আবার সিটেট অ্যাপ্লাই করতে হবে, আবার পরীক্ষা দিতে হবে। তার মানে কি, একবার সিটেট দিয়ে দিলেন মানে একটা আপনার জাজমেন্ট হয়ে গেল, ফাইনাল পরীক্ষা হয়ে গেল। তো এই ধরনের ফাইনাল পরীক্ষা যখনই হবে বা ফাইনাল টেস্ট যখনই হবে, জেনারেলি পরীক্ষা শব্দটা বারবার বলছি আপনাদের বোঝার জন্য, কিন্তু মনে রাখবেন পরীক্ষা শব্দটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। যদি কখনও আপনার প্রশ্নে পরীক্ষা আসে, তাহলে সেটা ম্যাক্সিমাম সময় অর্থাৎ 95% ক্ষেত্রে সেটা নেগেটিভ হয়ে যাবে, কারণ সেটা আপনার আনসার শুদ্ধ আনসার না হওয়ার চান্স খুব বেশি। পরীক্ষা আমি বলছি কারণ যাতে করে আপনারা খুব সহজভাবে বুঝতে পারেন, যার জন্য পরীক্ষার শব্দটা ইউজ করছি, কিন্তু আসলে পরীক্ষার শব্দটা হচ্ছে নেগেটিভ। আপনি শুধু বোঝার জন্য আমি বলছি, বারবার বলছি ভাই, ঠিক আছে। তো আমরা অ্যাসেসমেন্ট, সামেটিভ অ্যাসেসমেন্টটা বুঝলাম এবং ফরমেটিভ অ্যাসেসমেন্টটা বুঝলাম। ফরমেটিভ অ্যাসেসমেন্টটা ডিউরিং লার্নিং হবে, আর সামেটিভ অ্যাসেসমেন্টটা একদম এন্ড অফ দ্য কোর্স বা এন্ড অফ দ্য সেশন, একটা কোর্সের শেষে পরীক্ষা হবে বা একদম ফাইনাল জাজমেন্টের জন্য যে পরীক্ষা হবে, এটা হবে সামেটিভ অ্যাসেসমেন্ট। আচ্ছা, এবার সেলফ অ্যাসেসমেন্ট। সেলফ অ্যাসেসমেন্ট বলতে আমরা সহজভাবে ধরতে পারি মক টেস্ট। আপনি নিজেকে অ্যাসেসমেন্ট করবেন। আপনি আজকে আমি আপনাদের ক্লাস করাচ্ছি অ্যাসেসমেন্ট অ্যান্ড এভ্যালুয়েশন এই টপিকটার উপরে। আপনি ক্লাসটা খুব ভালো করে দেখে নিলেন, টপিকগুলো কনসেপ্টটা খুব ভালো করে ক্লিয়ার হয়ে নিলেন। তারপর যে কোনো জায়গা থেকে বা আমাদের সহজগুরু অ্যাপ থেকেও আপনারা মক টেস্ট দিতে পারবেন। আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা কী করলেন, এই অ্যাসেসমেন্ট এবং এভ্যালুয়েশনের উপর আপনারা কী করলেন, নিজে মক টেস্ট দিয়ে দিলেন। তো মক টেস্ট দেওয়ার পর আপনারা নিজে থেকে বুঝতে পারলেন যে এই টপিকটা সম্বন্ধে আপনাদের 100% ক্লিয়ার হচ্ছে কিনা না, আমি কতটুকু বুঝতে পারছি কিনা না, কতটুকু সাফল্য আমার অর্জন হচ্ছে কিনা, অর্থাৎ নিজেকে নিজে আপনি যাচাই করতে পারবেন। তো যে টেস্টের মাধ্যমে নিজেকে নিজে যাচাই করা যায়, এটা হচ্ছে কি সেলফ অ্যাসেসমেন্ট। যেমন ধরুন মেয়েরা, মায়েরা, বোনেরা সবাই কী করে ভাই, রান্নার পর একটু মুখে দিয়ে টেস্ট করে নেয়। চা বানানোর পর দেখবেন 1 ফুটো চা চামচের নিয়ে তারা কী করে, জিহ্বাতে লাগিয়ে দেয়। কারণ কি, কারণ দেখি তো চায়ে মিষ্টি হলো কিনা না। অর্থাৎ সে নিজে চাটা তৈরি করেছে, তারপরে আবার নিজেই টেস্ট করছে সবাইকে দেওয়ার আগে একটু আলাদাভাবে। তার মানে সে নিজে কী করছে, সেলফ অ্যাসেসমেন্ট করছে বা স্বমূল্যায়ন করছে। তো এটাকে আমরা বলবো অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং, যেটা আগে বলেছিলাম। আর পিয়ার অ্যাসেসমেন্ট মানে হচ্ছে কি ভাই, সহকর্মী মূল্যায়ন। মানে আপনি আপনার সহকর্মী মূল্যায়নটা 2 ধরনের হতে পারে, একটা হতে পারে গ্রুপ ওয়াইজ আর একটা হতে পারে ফ্রেন্ড ওয়াইজ। যেমন কীভাবে, ধরে নিন 2টা গ্রুপ আছে, একটা হচ্ছে এ গ্রুপ, একটা হচ্ছে বি গ্রুপ। এ গ্রুপে আপনি 5 জন ছাত্রকে সিলেক্ট করলেন, বি গ্রুপে আরও 5 জন ছাত্রকে সিলেক্ট করলেন। আপনি একটা টেস্ট নিলেন, টেস্ট নেওয়ার পর এক গ্রুপের যে খাতাগুলা, লিখিত খাতাগুলা, এই খাতাগুলো আপনি বি গ্রুপে দিয়ে দিলেন, আর বি গ্রুপের যারা রয়েছে তাদের খাতাগুলো আপনি এ গ্রুপে পাঠিয়ে দিলেন, যে তোমরা নিজেদের মধ্যে দেখো তো, এ গ্রুপের খাতাগুলো তোমরা দেখো কে কতটা ভুল করেছে, শুদ্ধ করেছে, তোমরা মিলিয়ে দেখো তো।
আর বি গ্রুপের খাতাটা এ গ্রুপে দিলেন যে তোমরা দেখো তো তাদের কোনো ভুল হচ্ছে কিনা না। এটা হচ্ছে আমরা গ্রুপের মাধ্যমে করতে পারি বা ইন্ডিভিজুয়ালি করতে পারি। যেমন একটা ছেলের নাম হচ্ছে রহিম, একটা ছেলের নাম হচ্ছে রাজু, ঠিক আছে, রহিম এবং রাজু। তো রহিমের খাতাটা রাজুকে দিলেন, রাজুর খাতাটা রহিমকে দিলেন। আর রহিম দেখো তো রাজু কতটা আনসার শুদ্ধ করেছে, আবার রাজুকে বললেন রাজু তুমি দেখো তো রহিম কতটা শুদ্ধ করেছে ভুল করেছে। ওই যে তাদের নিজেদের মধ্যে তারা যখন খাতা পরীক্ষা করে নেবে বা এই ধরনের একটা টেস্ট হবে, সেটাকে আমরা বলবো পিয়ার অ্যাসেসমেন্ট, যেটাকে আমরা যদি বলি তাহলে বলবো অ্যাসেসমেন্ট অ্যাট লার্নিং। ঠিক আছে ভাই, ক্লিয়ার? নেক্সট, এবার এই সবগুলোর পর আমাদের একটা টার্ম চলে আসে যেটা হচ্ছে কি মূল্যায়ন বা এভালুয়েশন। আমরা যাতে ফাইনাল জাজমেন্টের জন্য যেটা নিতে পারি এভালুয়েশন, এটা ঠিক আছে ভাই। তো এভালুয়েশনটা কি আমরা ডিটেলসে বুঝবো, এখানে দেখলে আমরা একটু ভালো করে বুঝে নিতে পারবো। এবার দেখুন এখানে অ্যাসেসমেন্ট এবং এভালুয়েশনের একটা ডিফারেন্স আমরা তুলে ধরেছি। অ্যাসেসমেন্টটা কী হয়, ইজ অনগোয়িং, মানে একটা চলতি প্রসেস। আমরা বলেছিলাম না অনগোয়িং অ্যাক্টিভিটিস বা ডিউরিং পিরিয়ড, এটা চলতে থাকে। অ্যাসেসমেন্টটা হচ্ছে একটা পজিটিভ সেন্স, মানে এটা যদি কেউ কিছু যদি ভুল করে তাহলে সেটাকে পরবর্তী সময় শুধরানো যায়। তো এই অনুযায়ী এটা পজিটিভ সেন্স। ইজ ইন্ডিভিজুয়ালিস্ট, অর্থাৎ প্রত্যেকজন এক এক করে আমরা কি করতে পারি, অ্যাসেসমেন্ট করতে পারি। যেমন আমি যদি একটা ক্লাস নিলাম, তো ক্লাস নেওয়ার পর বললাম এই তুমি দাঁড়াও তো, বলো তো কী বললাম, এই তুমি দাঁড়াও তো, এটার আনসার কী হবে, এই তুমি দাঁড়াও তো, এটা বলো তো। অর্থাৎ প্রত্যেকজনকে আমরা এক এক করে আমরা কী করতে পারি, অ্যাসেসমেন্ট করতে পারি, দ্যাট ইজ কল ইন্ডিভিজুয়ালিস্ট। তারপর যদি প্রয়োজন মনে করি তাহলে আমরা তাদেরকে ফিডব্যাক দিতে পারি যে এইভাবে নয়, তুমি এইভাবে করলে তোমার ভালো হবে, সুন্দর হবে, শুদ্ধ হবে। ঠিক আছে, দ্যাট ইজ কল অ্যাসেসমেন্ট। আর এভালুয়েশন কি, এটা বুঝে গেলেই আমাদের হয়ে গেল। এটা প্রোভাইডস ক্লোজার, মানে এটা একদম কী করে ভাই, একদম লাস্ট স্টেজে নিয়ে যায়। যেমন সিটেট এক্সাম এভালুয়েশন দিয়ে দিলেন, তার পরবর্তী সময় যদি ভুল হয় তাহলে সেটার কোনো সংশোধন নাই। ই জাজমেন্টাল, এটা একটা বিচারযোগ্য যে আপনি একটা এভালুয়েশন দিলেন, আপনাকে এভালুয়েট করা হলো, তারপর আপনি একটা ফাইনাল জাজমেন্টে চলে গেলেন যে আপনার রেজাল্ট কী হতে চলেছে বা রেজাল্ট কী দাঁড়াচ্ছে। ইজ অ্যাপ্লাইড এগেনস্ট স্ট্যান্ডার্ড, এটা স্ট্যান্ডার্ড ভিত্তিতে এই এভালুয়েশনটা নেওয়া হয়। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট ফর্মেটিভ হোক, যে কোনো কিছু হোক, আমরা যে কোনো সময় যে কোনোভাবে নিতে পারি। এই তুমি দাঁড়াও তো, এটা কী হতে পারে, এই তুমি দাঁড়াও তো, এই বললাম এটা কি, ওটা যে কোনোভাবে আমরা যে কোনো সময় অ্যাসেসমেন্ট করতে পারি। কিন্তু এভালুয়েশন করতে গেলে তার একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড জিনিস আছে। যেমন একটা কোয়েশ্চন পেপার লাগবে, পেন পেপার টেস্ট যখন করব তখন একটা কোয়েশ্চন পেপার লাগবে। যখন আমরা কোয়েশ্চন পেপার বানাবো তখন আমাদের ব্লু প্রিন্ট মেনটেন করতে হবে। এই তো অনেকগুলো জিনিস আছে, যার কারণে বলা হচ্ছে ইজ অ্যাপ্লাইড এগেনস্ট স্ট্যান্ডার্ডস। ঠিক আছে, শোয়িং শর্টফল, যেখানে আমরা কি করতে পারি, যদি সমস্যা হয়ে থাকে তাহলে তার কতটুকু রেজাল্ট জাজমেন্ট সেটা বুঝতে পারি। আর এই দুটার মূল উদ্দেশ্য হচ্ছে যে শিক্ষার্থী কতটুকু শিখতে পারছে তা জানা এবং প্রয়োজনে তাকে তার এভিডেন্স দেওয়া। ঠিক আছে, এবার দেখুন ভালো পরীক্ষার কিছু বৈশিষ্ট্য আছে। ক্যারেক্টারিস্টিক্স অফ গুড টেস্ট, ভালো পরীক্ষার একটা বৈশিষ্ট্য থাকা চাই। যেমন অবজেক্টিভিটি মানে কি ভাই, বস্তুনিষ্ঠতা। আবার যদি বলি রিলায়েবিলিটি মানে নির্ভরযোগ্যতা, ভ্যালিডিটি মানে কি বৈধতা। এবার কথা হচ্ছে স্যার অবজেক্টিভিটি মানে কি মানে মাল্টিপল বেস কোয়েশ্চন, রিলায়েবিলিটি মানে নির্ভরযোগ্যতা, মানে সেটা কি বুঝলাম না, তো জিনিসটা একটু বুঝিয়ে দিচ্ছি। অবজেক্টিভিটি মানে হচ্ছে সেম ফর অল। আপনি কোয়েশ্চন গুড টেস্ট যখন নেবেন তখন এমনভাবে টেস্টটা নেবেন যাতে সবার জন্য সমান হয়, সবার জন্য সমান হতে হবে টেস্টটা। রিলায়েবিলিটি মানে তার যেটা রেজাল্ট আসবে সেটা সবার ক্ষেত্রে তার একটা পার্টিকুলার রেজাল্ট থাকতে হবে। যেমন আমি যদি প্রশ্ন করি যে ভারতের প্রধানমন্ত্রীর নাম কি, ঠিক আছে, তাহলে ভারতের প্রধানমন্ত্রীর নাম কি, তো এটা সবার ক্ষেত্রে কিন্তু ভারতের প্রধানমন্ত্রীর নাম আমি দিতে পারি, সবার জন্য সমানভাবে আমি দেব। তারপর সেটা একটা ভ্যালিডিটি মেজার থাকতে পারে। ফর এক্সাম্পল, যেমন প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে আমরা বোঝাতে পারি। প্যারাসিটামল ট্যাবলেট, ঠিক আছে, প্যারাসিটামল ট্যাবলেটের উদাহরণটা কীভাবে দেবো আমরা বুঝিয়ে দিচ্ছি। ধরে নিন একজনের জ্বর আসছে, একজনের জ্বর এসেছে, তো জ্বর আসলে আমরা কি করব, প্যারাসিটামল ট্যাবলেট দিই। অর্থাৎ যতজনের জ্বর আসবে সবাইকে আমরা কি করব, প্যারাসিটামল ট্যাবলেট দেব, মানে সেম ফর অল, সবার জন্য সমান হয়ে গেল। তার মানে দ্যাট ইজ কল অবজেক্টিভিটি। প্যারাসিটামল ট্যাবলেটটা খাওয়ার পর রেজাল্ট আসবে, অর্থাৎ জ্বর কমে যাবে, দ্যাট ইজ কল এটা হচ্ছে রিলায়েবিলিটি, মানে তার একটা রেজাল্ট আছে। আর এটা একটা ভ্যালিডিটি বা মেজার আছে, মানে কি যখন জ্বর আসবে তখন আমি কি করব, প্যারাসিটামল ট্যাবলেট খাবো। ঠিক আছে, তো এই হচ্ছে অবজেক্টিভিটি, রিলায়েবিলিটি এবং ভ্যালিডিটি। একটা
বস্তুনিষ্ঠতা থাকা চাই, একটা নির্ভরযোগ্যতা থাকা চাই, একটা বৈধতা থাকা চাই। দ্যাট ইজ কল এভালুয়েশন। আর অ্যাসেসমেন্ট ফর লার্নিং যেটা আমরা বলেছিলাম, এটা তো অলরেডি বলে দিচ্ছি, তবুও আমরা কি বলবো, লিখিত ভাষায় যদি বলি, শিক্ষাদান এবং শেখার প্রক্রিয়া জুড়ে শিশুর অগ্রগতি পর্যবেক্ষণ করে, তাদের শেখার চাহিদা জানতে এবং উপযুক্ত কৌশল নির্বাচন করে শূন্যস্থান পূর্ণ করতে সাহায্য করে। এবারে শূন্যস্থান বলতে মানে কি, এই যে আগে বললাম যে লার্নিং গ্যাপস টু নো দেয়ার লার্নিং নিডস অ্যান্ড ফিল দ্য গ্যাপস, অর্থাৎ সে মানে তার কোথায় সমস্যা হচ্ছে এই জিনিসটাকে ভরাট করে দেওয়া, কোথায় সমস্যা হচ্ছে এটা জানা। তো এটা জানার যেটা প্রক্রিয়া, এটা হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং, বা আমরা বলতে পারি কি ফরমেটিভ অ্যাসেসমেন্ট। যদি অ্যাসেসমেন্ট ফর লার্নিংয়ের বাংলা জানতে চান তাহলে দেখুন শেখার জন্য মূল্যায়ন। যদি ফরমেটিভ এবং অ্যাসেসমেন্টের বাংলা জানতে চান তাহলে এটা হচ্ছে কি গঠনমূলক মূল্যায়ন। ঠিক আছে ভাই, ক্লিয়ার? আর অ্যাসেসমেন্ট ফর লার্নিংটা কী হয়, থ্রু আউট দ্য টিচিং লার্নিং প্রসেস, থ্রু আউট মানে যখন শিক্ষণ প্রক্রিয়াটা চলতে থাকে তখন হয় অ্যাসেসমেন্ট ফর লার্নিং। তারপর অ্যাসেসমেন্ট অফ লার্নিং বা সামেটিভ অ্যাসেসমেন্ট, যেটা বললাম সামেটিভ মানে একদম শেষে হবে, আর অফ মানে যেমন আগে যে বলেছিলাম যে ফ্যানের সুইচটা অফ করে দাও, লাইটটা অফ করে দাও, মানে একদম লাস্ট আমরা অফে চলে গেলাম, সুতরাং একদম লাস্ট স্টেজ হবে। ঠিক আছে, এটা ঠিক আছে ভাই। অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং, আমরা যে বললাম সেলফ অ্যাসেসমেন্ট, অর্থাৎ নিজেকে মূল্যায়ন করবো, মক টেস্টের মাধ্যমে করতে পারি বা বিভিন্নভাবে, অর্থাৎ যে কোনোভাবে নিজেকে যাচাই করা, দ্যাট ইজ কল কি, দ্যাট ইজ কল আমরা বলতে পারি দ্যাট ইজ কল সেলফ অ্যাসেসমেন্ট বা অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং। আচ্ছা, এখানে দেখুন দুটা পিকচার লক্ষ্য করুন, একটা হচ্ছে অ্যাসেসমেন্ট, একটা হচ্ছে কি এভালুয়েশন। এই দুটো পিকচার খুব ভালো করে লক্ষ্য করুন। এখানে দেখুন, এখানে অ্যাসেসমেন্ট হচ্ছে মানে কি, শিক্ষক সঙ্গে আছেন, তিনি কি করছেন, এই ছাত্রকে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন, ছাত্রকে তিনি পড়াচ্ছেন, ছাত্র ঠিকঠাকভাবে রিডিং পড়তে পারছে কিনা না তিনি পাশে থেকে তিনি তার যাচাই করার চেষ্টা করেছেন ছাত্ররা রিডিং পড়তে পারছে কিনা না। যখনই ছাত্র রিডিং পড়তে তার সমস্যা হচ্ছে তখন শিক্ষক তাকে ওই তার যে সমস্যা আছে সমস্যাটা তিনি সমাধান করে দিচ্ছেন, বা কোথায় ভুল হচ্ছে তিনি সঙ্গে সঙ্গে সেটা ঠিক করার চেষ্টা করছেন, দ্যাট ইজ কল অ্যাসেসমেন্ট। আর এভালুয়েশন দেখুন, এখানে ছাত্ররা বসে বসে টেস্ট দিচ্ছে, অর্থাৎ পেন পেপার টেস্ট দিচ্ছে। তো পরবর্তী সময়ে শিক্ষক এটাকে দেখবেন, দেখে ওটার ভিত্তিতে তিনি মানে তাদেরকে মার্কস দেবেন বা যাই দেবেন, গ্রেড দেবেন, এটা তিনি দেবেন। তো এখানে এভালুয়েশনে শিক্ষক একদম ফাইনাল জাজমেন্ট করবেন লাস্টে, যে ছাত্ররা কতটুকু শিখলো, কতটুকু বুঝলো, পরবর্তীতে তিনি তার পেপার চেক করলে বুঝতে পারবেন। আর এখানে ডাইরেক্ট সরাসরি সঙ্গে তিনি মানে যদি ভুল হয় তাহলে তৎক্ষণাৎ তিনি এখানে কি করবেন, ঠিক করে দেবেন। আর এভালুয়েশনে কি করা হয়, তৎক্ষণাৎ ঠিক করে দেওয়া হয় না। ঠিক আছে, নেক্সট। এবার যেটা টপিক ছিল সিসিই, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভালুয়েশন, অর্থাৎ ধারাবাহিক এবং ব্যাপক মূল্যায়ন। ঠিক আছে ভাই, তো আমরা এত সময় আমরা মূল্যায়ন জিনিসটা বুঝলাম, যদি আমরা মূল্যায়ন বা এভালুয়েশন অ্যাসেসমেন্ট জিনিসটা যদি আমরা না বুঝি তাহলে আমরা সিসিই বুঝতে পারবো না। কারণ মূল্যায়ন কি সেই জিনিসটা যদি না বুঝি তাহলে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভালুয়েশন কী করে বুঝবো, তাই না? তো সি ফর কন্টিনিউয়াস মানে কি ভাই, যে কাজটা অনবরত চলতে থাকে, কন্টিনিউয়াস বেসিসে যে কাজটা হতে থাকে, যেমন আপনি ডেইলি যে কাজটা করেন এটাকে বলা হবে কি আমার কন্টিনিউয়াস কাজ। ঠিক আছে, কন্টিনিউয়াস মানে যে কাজটা আমি রেগুলার বেসিসে করতে যাচ্ছি এটা হচ্ছে কি আমার কন্টিনিউয়াস। ঠিক আছে, এক কথায়। আর কম্প্রিহেন্সিভ মানে কি, কম্প্রিহেন্সিভ মানে আগে যে বলেছিলাম যে শুধুমাত্র এক দিক দিয়ে বিচার করতে হবে না, আমার শিক্ষার্থীর সব দিক দিয়ে বিচার করতে হবে, যেমন তার মেন্টাল, ইমোশনাল, ফিজিক্যাল সবগুলা দিক দিয়ে আমার দেখতে হবে, অলরাউন্ড ডেভেলপমেন্ট। ধরা গেল একটা ছাত্র তার নাম হচ্ছে রাজু, সে আমি দেখলাম, আমি যখন তাকে একাডেমিক সাইটে অর্থাৎ তার সিলেবাসের ভিতর থেকে যখন আমি তাকে প্রশ্নগুলো ধরাচ্ছি বা পড়াচ্ছি তখন সে আমার 100-র মধ্যে সে 80% মার্ক পায়। ঠিক আছে, বা পড়াশোনায় সে খুব ভালো, আমি বলতে পারি ফার্স্ট ডিভিশনের ছাত্র, কিন্তু সে খেলাধুলা মোটেই পারে না, সে গান বাজনাতে তার মোটেই ভ্যালু নেই, তার মোটেই উৎসাহ নেই। ঠিক আছে, বা নাচ গানে সে মোটেই কিছু পারে না। তো কম্প্রিহেন্সিভ কথাটার অর্থ হচ্ছে আমরা পড়াশোনাও দেখব, তার সঙ্গে সঙ্গে তার নাচ গান, তার যে খেলাধুলা, অর্থাৎ যে আমার যেটাকে বলা কো স্কলাস্টিক অ্যাক্টিভিটিস,
এই তার স্কলাস্টিক অ্যাক্টিভিটিস এগুলো দেখব, তার মানসিক, তার আবেগিক, তার শারীরিক দিক অর্থাৎ শিশুদের সার্বিক বিকাশ আমাদেরকে দেখতে হবে, পরীক্ষা করতে হবে, এটাকে আমাদের এভালুয়েশন করতে হবে। আর এভালুয়েশনটা বললাম জানি আমরা, তো এক কথায় কি কন্টিনিউয়াস এবং কম্প্রিহেনসিভ এভলিউশন মানে এক কথায় আমরা যদি বুঝি তাহলে কি বললাম ভাই, শিক্ষার্থীর শারীরিক, মানসিক, শারীরিক তার সঙ্গে তার পাঠ্যক্রমিক এবং সহপাঠ্যক্রমিক এই সবগুলা বিষয় যদি আমরা কন্টিনিউয়াসলি অর্থাৎ ধারাবাহিকভাবে যদি আমরা সেটাকে মূল্যায়ন করি, তো সুতরাং সেটাকে আমরা বলবো CCE বা কন্টিনিউয়াস এবং কম্প্রিহেনসিভ এভালুয়েশন। এবার দেখুন, সি মানে কি, কন্টিনিউয়াস মানে ধারাবাহিক, যেটা আমাদের কন্টিনিউয়াস প্রসেসে হয়ে যাবে। কন্টিনিউয়াস তো বুঝছেন, মানে ধারাবাহিক, মানে যেটার কোনো বন্ধ নাই। আমরা ডেইলি টেস্ট নিতে থাকবো, প্রতিদিন টেস্ট নেব, প্রতিদিন তার এভালুয়েশন করব, কোনো সমস্যা নাই। ডেইলি বেসিসে হতে পারে, উইকলি বেসিসে হতে পারে, মান্থলি বেসিসে হতে পারে, মানে কাজটা কন্টিনিউ চলবে, এক কথায় শেষ। সি ফর কম্প্রিহেনসিভ, সেকেন্ডের সি মানে কি কম্প্রিহেনসিভ। কম্প্রিহেনসিভ মানে কি স্কলাস্টিক এবং স্কলাস্টিক, অর্থাৎ এখানে পাঠ্যক্রম থাকবে, সহ পাঠ্যক্রম থাকবে। তো স্যার পাঠ্যক্রম মানে কি? পাঠ্যক্রম মানে হচ্ছে আপনার যে পাঠের যে সিলেবাস, এই সিলেবাসের মধ্যে যা যা আছে এটা থেকে আপনার কাজকর্ম চালানো। আর সহ পাঠ্যক্রম স্কলাস্টিক মানে কি, এই যে পাঠ্যক্রম ছাড়া যেগুলা, এই যে আমি বললাম খেলাধুলা বলুন, তারপর নাচ গান বলুন, গান বাজনা বলুন, বা জাম্পিং বলুন, বা যোগা বলুন, যাই মানে এই একাডেমিক সাইড বাদ দিয়ে বা সিলেবাসকে বাদ দিয়ে পজিটিভ যতগুলা দিক আমরা দেখতে পারি, এই সবগুলা দিককে আমরা বলতে পারি স্কলাস্টিক। ঠিক আছে। ই মানে এভালুয়েশন। এভালুয়েশন মানে কি রেজাল্ট এট দ্য এন্ড, অর্থাৎ তার একটা পরিণাম তো আমরা পাবো, কারণ সিসি করলে কন্টিনিউয়াসলি আমরা একটা পরিণাম পাবো না, লাস্টে রেজাল্ট তো একটা পাই আমরা। এভালুয়েশন মানে একটা পরিণাম আর রেজাল্ট একটা পাবো। ঠিক আছে, তো যেখানে আমরা স্কলাস্টিক করবো এবং স্কলাস্টিক আমরা করতে পারি। ঠিক আছে, নেক্সট দেখি। এখানে দেখুন ক্লিয়ার লেখা আছে, কি লেখা আছে দেখি, সি ফর কন্টিনিউয়াস। তো কন্টিনিউয়াস মানে কি, রেগুলার অ্যান্ড কন্টিনিউয়াস অ্যাক্টিভিটিস কন্ডাক্টেড থ্রু আউট দ্য ইয়ার টু অ্যাচিভ অলরাউন্ড ডেভেলপমেন্ট। তার অলরাউন্ড ডেভেলপমেন্ট, তার সার্বিক বিকাশের উন্নতি ঘটানোর জন্য আমরা রেগুলার বেসিসে বা কন্টিনিউয়াস বেসিসে আমরা কাজ চালিয়ে যাব। কম্প্রিহেনসিভ মানে কি, মেন্টাল, ইমোশনাল, ফিজিক্যাল অ্যাসপেক্টস অফ দ্য স্টুডেন্ট প্রোগ্রেস, দ্যাট ইজ অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ দ্য চিলড্রেন। ঠিক আছে, ক্লিয়ার যা বললাম। আর এভালুয়েশন মানে কি, দেখুন ভ্যারাইটি অফ টুল অ্যান্ড টেকনিক আর ইউজ টু অ্যাসেস অ্যান্ড এভালুয়েট দ্য স্টুডেন্ট প্রোগ্রেস। বিভিন্ন ধরনের টুলস ইউজ করতে পারি, অর্থাৎ বিভিন্ন ধরনের পদ্ধতি, বিভিন্ন ধরনের টেকনিক আমরা ইউজ করতে পারি, যে শিক্ষার্থীরা কতটুকু শিখতে পেরেছে, কতটুকু পারলো না, এইগুলো আমরা বিভিন্ন ধরনের টুলস এবং টেকনিকগুলো ইউজ করে আমরা স্টুডেন্টের প্রোগ্রেসটাকে অ্যাসেস করতে পারি বা যাচাই করতে পারি। দ্যাট ইজ কল এভালুয়েশন। বুঝা গেল। সিসি অর্থাৎ সিসি বেসড অন হলিস্টিক। যেমন আমরা যে বলি অলরাউন্ড ডেভেলপমেন্টের আরেকটা মিনিং হচ্ছে হলিস্টিক। আপনারা দেখতে পাবেন কোনো অপশনে পাবেন যে হলিস্টিক ডেভেলপমেন্ট বা হলিস্টিক প্রোগ্রেস বা হলিস্টিক প্রসেস। তো হলিস্টিক শব্দটা মোস্ট পজিটিভ ওয়ার্ড, যেটা মাথায় রাখবেন, যখনই হলিস্টিক থাকবে এটা কিন্তু আপনার কারেক্ট আনসার হওয়ার চান্স থাকে 100% ক্ষেত্রে। তো সিসি বেসড অন হলিস্টিক অর্থাৎ অলরাউন্ড ডেভেলপমেন্ট, যেমন ফিজিক্যাল হতে পারে, সোশিয়াল হতে পারে, ইমোশনাল হতে পারে বা মেন্টাল ডেভেলপমেন্ট হতে পারে। সার্বিক উন্নয়ন যেমন শিশুর শারীরিক, মানসিক, সামাজিক বিকাশ ইত্যাদি আমরা দেখতে পাই। ঠিক আছে, এবার যদি বলে রেশিও বা পার্সেন্টেজ, আমরা তো আগে অ্যাসেসমেন্ট দেখেছিলাম যে সামেটিভ এবং ফর্মেটিভ আমরা অ্যাসেসমেন্ট দেখেছি। এবার যদি প্রশ্নে আসি যে সামেটিভ এবং ফর্মেটিভ অ্যাসেসমেন্টের রেশিও বা পার্সেন্টেজ কী, তো ফর্মেটিভ থেকে আপনারা মনে রাখবেন 40%। আর যেহেতু 40% বেঁচে থাকলো, তা 40% চলে গেল, তার মানে 60% তো বেঁচেই থাকলো ভাই। যদি পার্সেন্টেজ বলে তাহলে এটা হবে ফর্মেটিভ থেকে 40% আর সামেটিভ থেকে 60%। আর যদি রেশিও বলে, তো রেশিও বললে কী হবে ভাই, 40:60। 40:60 যদি আমরা ম্যাথসের ভাষায় যদি ক্যালকুলেট করি তাহলে 0 0 কাটা গেল, 2 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে 2 এখানে 3। আমরা বলতে পারি যে স্যার কাটাকাটি করে বা আমরা ডিভাইড করে আমরা 2:3ও পেতে পারি। ঠিক আছে, যদি রেশিও যদি পরীক্ষায় আসে, রেশিও আসলে কারেক্ট আনসারটা 2:3 হতে পারে,
আবার 40:60 হতে পারে। আপনার অপশনে যা থাকবে সেটা আপনারা দিয়ে দেবেন, কিন্তু অপশনে কখনো 40:60 এবং 2:3 দুটোই কিন্তু কখনো থাকবে না, যে কোনো একটা থাকবে। তো অপশনে যদি আপনার 40:60 থাকে তাহলে দেবেন, আর যদি 2:3 থাকে তাহলে ওটাই দিয়ে দেবেন। আর পার্সেন্টেজ কখনো 2% আর 3% হবে না, এটা মাথায় রাখবেন। পার্সেন্টেজ সবসময় আপনার 40 এবং 60 হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট, সামেটিভ অ্যাসেসমেন্ট সম্বন্ধে তুলোধনা। তো সামেটিভের আরেকটা বাংলা হচ্ছে সমষ্টিগত মূল্যায়ন। আমি বললাম না যে বিভিন্ন ধরনের বাংলার টার্ম আমরা পাবো, তো ইংলিশ টার্মটা মাথায় রাখলে আমরা খুব ভালো করে বুঝতে পারি। তো ফরমেটিভ অ্যাসেসমেন্ট আমরা কখন করব? হোয়েন মানে কখন করব ভাই? থ্রু আউট দ্য কোর্স। একটা কোর্স চলাকালীন সময়, যে কোনো সময় আমরা ফরমেটিভ অ্যাসেসমেন্ট করতে পারি। কেন করব? হোয়াই মানে ফরমেটিভ অ্যাসেসমেন্টটা কেন করব? আইডেন্টিফাই গ্যাপস অ্যান্ড ইমপ্রুভ লার্নিং। তার কোথায় তার আইডেন্টিফাই গ্যাপ, তার কোথায় ফাঁক রয়েছে, এবং ইমপ্রুভ লার্নিং, তার শিখনের কোথাও ফারাক রয়েছে কিনা, এই জিনিসগুলো আমরা দেখব। হোয়াই মানে কথা হচ্ছে স্যার কেন করব? এক মিনিট, এটা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট। সামেটিভ মানে কি? আমরা কখন করব? এট দ্য এন্ড অফ ইনস্ট্রাকশনাল পিরিয়ড। আগে বলেছিলাম একটা পিরিয়ডের একদম শেষে, যেমন সিটেড ফাইনাল এক্সাম, এটা আমাদের লাস্ট, ঠিক আছে। বা যে কোনো এক্সাম, যে কোনো, যেমন HSLC ফাইনাল এক্সাম, যে কোনো এক্সামে যেটা ফাইনাল যেটা এক্সাম হবে, এন্ড অফ দ্য ইনস্ট্রাকশনাল পিরিয়ড, এটা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট। আর সামেটিভ অ্যাসেসমেন্ট আমরা কেন করব? কালেক্ট এভিডেন্স অফ স্টুডেন্ট নলেজ, স্কিল অ্যান্ড প্রফিসিয়েন্সি। যে শিক্ষার্থীরা এই সমস্ত যে এতদিন সে কোর্সটা করলো, এই কোর্স থেকে সে কতটুকু জ্ঞান অর্জন করতে পারলো, এটা যাতে আমরা যাচাই করতে পারি বা এটা একটা এভিডেন্স নিতে পারি। তো যার জন্য আমরা সামেটিভ অ্যাসেসমেন্টটা, সামেটিভ এভ্যালুয়েশনটা নিতে পারি। তো এবার দেখি আমরা কয়েকটা MCQ আছে, খুব তাড়াতাড়ি সলভ করব, আপনারাও আমাদের সঙ্গে সঙ্গে সলভ করুন। এবং আমরা বলার আগে আশা করছি আপনারা কমেন্ট বক্সে কারেক্ট আনসারগুলো দেবেন। তো যেহেতু ক্লাসটা রেকর্ডেড ক্লাস হচ্ছে, তাই আপনারা আনসারগুলো নিজে নিজে করার চেষ্টা করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কারেক্ট আনসার কী হতে পারে। এক নম্বর হচ্ছে দ্য প্রাইমেসি অফ অ্যাসেসমেন্ট ইজ। প্রত্যেকটা কিন্তু টপিকের উপর ভিত্তি করছে, এবং এই টপিকের আমরা আরও অন্যান্য অনেকগুলো MCQ সিরিজ নিয়ে আসবো এই টপিকের উপর। সুতরাং সাথে থাকবেন, নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, ঠিক আছে। তো মূল্যায়নের প্রধান বিষয় হলো, মূল্যায়নের প্রধান বিষয় কি? সমস্যা নির্ণয় এবং প্রতিক্রিয়া, স্কোর উন্নত করা, শিক্ষার্থীদের র্যাঙ্কিং করা, শিক্ষার্থীদের মধ্যে বৈষম্যমূলক আচরণ করা। মনে রাখবেন, আমরা কখনো ডিসক্রিমিনেট করি না। আমরা আমাদের কাছে সকল শিশুকে সমান, সবাইকে সমান অধিকার আমাদের দিতে হবে, সবার জন্য আমাদের সমান অ্যাক্টিভিটি করতে হবে। সুতরাং এখানে ডিসক্রিমিনেট হলো না। আমরা স্টুডেন্টকে কখনো র্যাঙ্কিং দেই না যে তুমি ভালো স্টুডেন্ট তাই তোমাকে ভালো র্যাঙ্ক পাইয়ে দেবো, এটা মোটেই না। স্কোর কখনো আমরা স্কোর দেবো না। শিক্ষার্থীকে কী করি আমরা? মূল্যায়নের মূল বিষয় কি? ডায়াগনোস করা, মানে তার কোথায় তার সমস্যা রয়েছে এটা খুঁজে বের করা এবং তাকে ফিডব্যাক দেওয়া যে তোমার এখানে সমস্যা রয়েছে, তুমি এইভাবে করলে তোমার সেটা ইমপ্রুভ হয়ে যাবে। তো দ্যাট ইজ কল মূল্যায়নের প্রধান বিষয়। নেক্সট কোয়েশ্চন দেখি। এন অ্যাসেসমেন্ট শুড ফোকাস অন। মূল্যায়নের উপর দৃষ্টি নিবন্ধ করা উচিত। মূল্যায়নের উপর কি নিবন্ধ করা উচিত? ফ্রিকুয়েন্ট টেস্ট মানে ঘন ঘন পরীক্ষা। এই যে বললাম পরীক্ষা শব্দটাই আসলে কিন্তু নেগেটিভ ওয়ার্ড ভাই। তারপর ঘন ঘন পরীক্ষা আমরা নিতে পারি না। শিক্ষার্থীদের গ্রেডিং আমরা দেবো না, একত্র কাটুন। রিপোর্ট কার্ডও এখানে হবে না। তার মানে মূল্যায়ন বা অ্যাসেসমেন্ট হচ্ছে কি? ইমপ্রুভিং টিচিং লার্নিং প্রসেস, যেটা আগে কনসেপ্টের কাছে বলেছিলাম যে অ্যাসেসমেন্ট মানে কি? টিচিং লার্নিং প্রসেসটাকে কী করা বা ইমপ্রুভ করা। শিক্ষণ শেখার প্রক্রিয়াটাকে কি করতে হবে? আমাদের উন্নত করতে হবে। সুতরাং অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। ব্যাপক মূল্যায়ন বা কম্প্রিহেন্সিভ এভ্যালুয়েশন রেফার্স টু অ্যাসেসমেন্ট অফ। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কি? একটু ভাবুন এবং কমেন্ট বক্সে আনসার জানান তো তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানান তো কারেক্ট আনসার কী হতে পারে ভাই? কম্প্রিহেন্সিভ এভ্যালুয়েশন। এখানে দেখুন কো কারিকুলার অ্যাক্টিভিটিস, একাডেমিক সাবজেক্ট, বোথ স্কলাস্টিক এবং কস্কলাস্টিক। বারবার বলছি না আমরা যে কম্প্রিহেন্সিভ যখনই আসবে তখন আমরা বোথ স্কলাস্টিক এবং কস্কলাস্টিক, অর্থাৎ আমরা একাডেমিক সাইডটাও ধরবো এবং একাডেমিকের বাইরে যে খেলাধুলা, গান বাজনা অর্থাৎ সহ পাঠ্যক্রমিক দিকটাও আমরা দেখব। সুতরাং অপশন নাম্বার গো ইজ দ্য রাইট অ্যান্সার। হোয়াট ইজ দ্য পারপাস অফ এভ্যালুয়েশন? মূল্যায়নের উদ্দেশ্য কী? আমরা মূল্যায়ন কেন করি?
মূল্যায়ন যে শিক্ষার্থীরা কতটুকু শিখতে পারছে সেটা যাতে আমরা মেজার করতে পারি, তাই তো। সুতরাং কারেক্ট আনসার, টু মেজার দ্য এডুকেশনাল অ্যাচিভমেন্ট অ্যান্ড ওয়ার্ক টুগেদার ইমপ্রুভিং দ্য স্টুডেন্টস। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চন দেখি। ফর হুম ইজ এভলিউশন ইম্পর্ট্যান্ট ইন এডুকেশন? শিক্ষাক্ষেত্রে মূল্যায়ন কাদের জন্য গুরুত্বপূর্ণ? এবার দেখুন, বৈষম্য আমরা করব না, ডিসক্রিমিনেট কেটে দিন। শিক্ষার্থীদের র্যাঙ্কিং দেওয়া, মোটেই না র্যাঙ্কিং কাটবো। ভালো নম্বর পাইয়ে দেবো পরীক্ষায়, সেটাও আমরা কেটে দেবো, সেটাও ক্যান্সেল। তো কারেক্ট অ্যান্সার কী দাঁড়ালো? অ্যাসেসমেন্ট ফর লার্নিং, মানে শিক্ষা দানের জন্য মূল্যায়ন। এটা হবে কারেক্ট আনসার, অপশন নম্বর এ ইজ দ্য রাইট আনসার। তারপর দেখুন, শিক্ষা দানের সময় শেখার অগ্রগতি পর্যবেক্ষণ করে এমন মূল্যায়ন। দেখুন, ডিউরিং টিচিং লার্নিং প্রসেস, লার্নিং প্রসেস ডিউরিং টিচিং, যখন আমরা ডিউরিং চলবে, তো ডিউরিং যখন চলবে তখন কি হবে? আমি কিন্তু কনসেপ্টের ক্লাসে বলেছি ভাই বারবার, এই জন্য বলেছি যে কনসেপ্ট ইজ পাওয়ার। কনসেপ্ট যদি ভালো করে বুঝে নিন তাহলে এমসিকিউ বাই হাত কা খেল। আপনি 10,000 এমসিকিউ মুখস্থ করেও কিন্তু পরীক্ষায় ভালো নম্বর করতে পারবেন না, কিন্তু কনসেপ্টের ক্লাসটা যদি ভালো করে দেখে নিন তাহলে ভালো নম্বর করতে পারবেন। কারণ 10,000 প্রশ্ন শিখলেন, মুখস্থ করলেন, 10,000 প্রশ্নের বাইরে অন্য একটা প্রশ্ন চলে আসলো, আপনি তো হতভম্ব, আপনি কিছু জানেন না। আর যদি কনসেপ্টটা যদি ক্লিয়ার করে নেন তাহলে এই কনসেপ্ট থেকে যে কোনো প্রশ্ন আসলে আপনি ক্লিয়ার করতে পারবেন। তো এটা কারেক্ট আনসার কী হবে? ফর্মেটিভ অ্যাসেসমেন্ট ইজ দ্য রাইট আনসার। ডিউরিং যখন হবে তখন ফর্মেটিভ হবে, আর একদম শেষে বা এন্ড বা লাস্টে যখন হবে সেটা সামেটিভ হবে। ঠিক আছে, ডায়াগনোস মানে কি? ডায়াগনোস মানে এই দেখুন, এবার দেখছি আমরা ডায়াগনোস মানে কি। শেখার ঘাটতি চিহ্নিত করার জন্য কোন ধরনের মূল্যায়ন? যে তার সমস্যা হয়েছে সেটা আমরা চিনব কী করে? সেটা তার জন্য যে টেস্ট নেবে সেটা ডায়াগনোস মানে কারণ অনুসন্ধানমূলক পরীক্ষা। এটার বাংলা হচ্ছে রুগ্ন, এটার বাংলা হচ্ছে কি? কারণ অনুসন্ধানমূলক পরীক্ষা। যে সে কেন পারছে না, তার কোথায় সমস্যা হচ্ছে, এটা যে আমরা খুঁজে বের করব, এটাকে বলা হয় ডায়াগনস্টিক টেস্ট। মূল্যায়ন কোন ক্ষেত্রে জ্ঞানের সর্বোচ্চ স্তর? তো এভালুয়েশনটা আমরা জানি কগনিটিভ ডোমেইন, অর্থাৎ জ্ঞানীয় ক্ষেত্র। ধারাবাহিক এবং ব্যাপক মূল্যায়নের জন্য সবচেয়ে উপযুক্ত যৌক্তিক বিবেচ্য বিষয় হওয়া উচিত। The most appropriate logical predicate for the continuous and comprehensive evolution should be. Assessing more than one aspect of learning, maximizing the assessment opportunities, promoting the holistic nature. Yes, এই দেখুন holistic ভাই, আগে বলেছিলাম না, holistic nature বলুন কিংবা অলরাউন্ড ডেভেলপমেন্ট বলুন, এটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে? অপশন নাম্বার সি, হলিস্টিক। তারপর দেখুন আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন, ধারাবাহিক এবং ব্যাপক মূল্যায়নের উপর জোর দেওয়া হয়। কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভালুয়েশন এম্পাসাইজ continuous testing on a comprehensive scale to ensure learning. How learning can be observed, recorded and improved upon. Fine tuning of test with the teaching. তারপর আমরা বলতে পারি redundancy of the board examination. তো ধারাবাহিক এবং অর্থাৎ সিসি আমরা কখন করব? হাউ লার্নিং ক্যান বি অবজার্ভড, রেকর্ডেড অ্যান্ড ইমপ্রুভ আপন, যে কী করে লার্নিংটাকে কী করা যায়? পর্যবেক্ষণ করা যায়, রেকর্ড করা যায় এবং আরও ইমপ্রুভ করা যায়। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার বি। ঠিক আছে, এই ছিল আজকের সম্পূর্ণ ক্লাসের আনসার কি। তো সবাইকে ধন্যবাদ ক্লাসটা সম্পূর্ণ দেখার জন্য। পরবর্তী ক্লাসে অবশ্যই আবার কথা বলবো অন্য একটা টপিক নিয়ে। তো তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, জয় হিন্দ।